হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাসেস। তো আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারটার এটা হচ্ছে লাস্ট লেকচার। এই লেকচারে এই চ্যাপ্টারটা আমরা শেষ করব। লাস্ট আমাদের পড়া হয়েছিল কত দূর? লাস্ট ভিডিওয়ে আমাদের লাস্ট লেকচারে আমাদের পড়া হয়েছিল যে কোয়ান্টাম সংখ্যা, 4টে কোয়ান্টাম সংখ্যা। সেটা ওভারঅল যত রকম কোশ্চেন হয় তা থেকে যেগুলো থিওরি আছে আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের। এরপরে আজকে আসবে যে পরমাণুর গঠনের লাস্ট লেকচার। এখানে যেগুলো বাকি আছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট এই লেকচারটায় তোমার লাস্ট যে ইলেকট্রন, মেন যে জিনিসটা আমাদের এই চ্যাপ্টার থেকে শিখতে পারবো সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। সেটা পাউলিংয়ের অপবর্জন নীতি, আউফবাউফ নীতি, আরও রুলস আছে। এই রুলসগুলোর সাহায্যে আমরা এই পরমাণু গঠনের শেষ লেকচারটা আমরা শেষ করব। তার আগে একটা পয়েন্ট আমি তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে নোট। সেই নোট সম্পর্কে আমি তোমাদের আজকে কিছু তথ্য আমি দেবো, যেটা পরীক্ষায় আসলে তোমরা এমসিকিউ আকারে করে দিতে পারবে। সেটা দেখো, নোট। নোটসটা কি আগে আমি লিখে নেই। The point around the nucleus where electron density is 0। তোমরা শর্টে লিখতে পারো ψ² = 0। মানে এমন একটা বিন্দু যে বিন্দুতে তোমার কি হবে, যে বিন্দুতে তোমার ইলেকট্রন ডেনসিটি একদম থাকবে না। পরমাণুর নিউক্লিয়াস আমরা দেখেছি ইলেকট্রনগুলো এই স্থানে থাকে, কিন্তু এই স্থানে তো থাকে না। তাহলে এখানে ইলেকট্রনের ঘনত্ব বা ডেনসিটি কি 0, তাই এটাকে বলা হয় নোড। তাহলে নোড কি? দ্য পয়েন্ট অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার ইলেকট্রন ডেনসিটি ইজ 0 ইজ কল্ড নোড। এইবার নোড আমাদের দুই রকমের হয়। নোড আমাদের দুই রকমের হয়। একটা আসছে অ্যাঙ্গুলার নোডস, আর একটা হচ্ছে রেডিয়াল। দুই ধরনের নোড, একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোডস আর একটা হচ্ছে রেডিয়াল নোড। এবার নোড আমাদের বের করার জন্য আমাকে আগে জানতে হবে যে এন মানে আমরা কি জেনেছিলাম? এন মানে আমরা জেনেছিলাম যে ওটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এইবার আমাদের এন এর মানটা জানতে হবে। তাহলে অ্যাঙ্গুলার নোটকে আমরা আর এলকে আমরা কি জেনেছিলাম? গৌণ কোয়ান্টাম নাম্বার। তাহলে আমাদের কি অ্যাঙ্গুলার নোট, এমনি নোট বার করার নিয়ম হচ্ছে n-1 রুলসটা। তোমাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার জানা থাকলে তা থেকে 1 বিয়োগ করলে তোমার নোট পাওয়া যাবে, টোটাল নোটটা। আর অ্যাঙ্গুলার নোটটা পাওয়া যাবে গৌণ কোয়ান্টাম নাম্বার বা এল এর মানটা জানলে। আর রেডিয়াল নোট পাওয়া যাবে n-l-1। রুলস তিনটে মাথায় রাখবে। টোটাল নোট পাওয়ার সূত্র হচ্ছে n-1, অ্যাঙ্গুলার নোট পাওয়ার সূত্র হচ্ছে l, আর হচ্ছে রেডিয়াল নোট পাওয়ার সূত্র হচ্ছে n-l-1। এইবারে তুমি যদি এখান থেকেই বার করো, দেখো n-1 পেয়ে, তাতে টোটাল নোট তাহলে কি হবে? অ্যাঙ্গুলার নোট আর রেডিয়াল নোটের যোগফল। তাহলে হচ্ছে অ্যাঙ্গুলার নোটের মান কি l, রেডিয়াল নোটের মান n-l-1। দেখো প্লাস l মাইনাস l কেটে গেলে n-1 এটা পড়ে থাকে। দেখো এটাই হচ্ছে
টোটাল নোড। তাহলে আমরা 3 রকমের নোড কি, হোয়ার ইলেকট্রন ডেন্সিটি ইজ জিরো, যেখানে ইলেকট্রনের ঘনত্ব একদমই থাকে না সেটা নোড। নোড 2 রকমের হয়, একটা হচ্ছে রেডিয়াল নোড আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড। রেডিয়াল নোড বার করার সূত্র হচ্ছে n - l - 1 আর অ্যাঙ্গুলার নোড বার করার সূত্র হচ্ছে l। এবার এই দুটো যোগ করলে কি পাওয়া যায়, টোটাল নোড, সেইটা যোগ করলে n - 1 তোমরা পেয়ে যাবে। তোমরা এখান থেকে একটা MCQ অনেক সময় দেয় নিটে, এটা তো মাস্ট আসেই একটা, একটু খেয়াল রাখবে। আর একটা আছে নোডাল প্লেন। নোডাল প্লেন সম্পর্কে আমি একটুখানি ধারণা দিই। নোডাল প্লেন আগের ক্ষেত্রে কি ছিল, পয়েন্ট, যে পয়েন্টে ইলেকট্রনের ঘনত্ব একদমই থাকে না, জিরো, সেটাই হচ্ছে নোড। আর নোডাল প্লেন মানে যে প্লেনে ইলেকট্রন ডেন্সিটি জিরো, এমন একটা প্লেন যেখানে ইলেকট্রন ডেন্সিটি জিরো। তাহলে সেই প্লেনটা আমরা যদি এস অরবিটাল আঁকি, এস অরবিটালের শেপ গোলাকার হয়, এস অরবিটালে কী হয়, ইলেকট্রন ডেন্সিটি সব জায়গায় থাকে। তাই এখানে কোনো প্লেন পাওয়া যাবে যেখানে ইলেকট্রন ডেন্সিটি নেই, যেহেতু এটা গোলাকার আকৃতি তাই এখানে কোনো প্লেন পাওয়া সম্ভব নয় যেখানে ইলেকট্রন ডেন্সিটি নেই। তাই নো নোডাল প্লেন, নো নোডাল প্লেন। এইবার আমরা আসবে পি অরবিটাল। পি অরবিটালের ক্ষেত্রে কি কি দেখা যায়, px, py, pz, 3 রকমের আমরা পাই। তাহলে px যদি আমরা ছবি আঁকি, এই অ্যাক্সিস, তাহলে px যদি আমরা আঁকি তাহলে কি এটা x অ্যাক্সিস বরাবর নিলাম। যদি pxটা আমরা নেই তাহলে এর নোডাল প্লেন হয়, নোডাল প্লেন এর নোডাল এক্সটাকে আমরা বাদ দেব। এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু ইলেকট্রন ডেন্সিটিটা যাচ্ছে, তাই এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু লোবটা থাকছে, একটা পজিটিভ লোব একটা নেগেটিভ লোব, তাই এই এক্স অ্যাক্সিস বাদে আর যে দুটো অ্যাক্সিস আছে সেটা দিয়ে যে প্লেনটা তৈরি হবে সেই প্লেনে ইলেকট্রন ডেন্সিটি থাকবে না। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রন ডেন্সিটি আছে, তাহলে কোন অ্যাক্সিস বরাবর ইলেকট্রন ডেন্সিটি থাকবে না, সেটা হচ্ছে তোমার এক্স বাদ দিয়ে ওয়াই জেড। YZ প্লেনে এর ইলেকট্রন ডেন্সিটি পাবো না, তাই এর নোডাল প্লেন হচ্ছে, যদি PX বলে দেয় তাহলে তার নোডাল প্লেন হবে তোমার YZ। এবার একই রকমভাবে যদি PX বলে দেয় তাহলে তার ক্ষেত্রে আমি এটা কি ধরবো, এটা Y অ্যাক্সিস ধরে নেব। তাহলে আর দুটো কোন প্লেন পড়ে থাকবে, কোন অ্যাক্সিস দিয়ে প্লেন তৈরি হবে যে প্লেনে ইলেকট্রন ডেন্সিটি থাকবে না, সেটা কি হবে। যদি ওয়াই অ্যাক্সিস বরাবর আমি নিই লোব দুটো, তাহলে কোন অ্যাক্সিস বরাবর থাকবে না, সেটা হচ্ছে এক্স জেড অ্যাক্সিস। ঠিক একই রকমভাবে এটা বলো, এটা কোন অ্যাক্সিস বরাবর, যদি আমি জেড অ্যাক্সিস বরাবর লোবটা নিই তাহলে এমন দুটো অ্যাক্সিস দিয়ে একটা প্লেন তৈরি হবে যে প্লেনে তোমার ইলেকট্রন ডেন্সিটি থাকবে না, সেটা কি হবে, জেড অ্যাক্সিস বরাবর নিচ্ছি তাহলে জেড প্লেনে তো থাকছেই, তাহলে আর দুটো যে প্লেন পড়ে থাকছে এক্স ওয়াই, এই প্লেনে তোমার ইলেকট্রন ডেন্সিটি থাকছে না। তাহলে এটা ঠিক একই রকম ক্ষেত্রে ডি অরবিটাল যদি দেই, আমি 3টে দেখাচ্ছি, দেখো ডি অরবিটালের ক্ষেত্রে কি হয়, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এই 3টি দেখতে পাই। আমি একটার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, দেখো এর ক্ষেত্রে কি ছিল, এক্স ওয়াইয়ের ক্ষেত্রে কোথায় হয় লোব দুটো, বিটুইন দ্য অ্যাক্সিস, অ্যালং দ্য অ্যাক্সিস শুধুমাত্র এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের ক্ষেত্রে হয়, আর আগের ক্লাসে আমি বলেছিলাম। তাহলে আমি একটা অ্যাক্সিস নিচ্ছি এক্স আর এই অ্যাক্সিসটাকে আমি ওয়াই নাম দিচ্ছি। তাহলে কোথা দিয়ে লোব দুটো যাবে, বিটুইন দ্য অ্যাক্সিস, অ্যাক্সিস দুটোর মাঝ দিয়ে যাবে, আর একটা লোব যাবে বিটুইন দ্য অ্যাক্সিস, এই দুটো হলো। এবার একটা পজিটিভ লোব হয় তার অপোজিট দিকে নেগেটিভ হয়, একদিকে পজিটিভ হলে তার অপোজিট দিকে নেগেটিভ। তাহলে এইটা যেহেতু ওয়াই আর জেড অ্যাক্সিস বরাবর তোমার নোডাল প্লেনটা থাকছে, তাহলে থাকছে না কোন দুটো অ্যাক্সিস, এইটা বাদে যে দুটো অ্যাক্সিস পড়ে থাকবে সেই দুটো। তাহলে এখানে কি নোডাল প্লেন কোথায় কোথায় হবে, ওয়াই জেড আর এক্স জেড বা জেড এক্স। ঠিক একই রকম ক্ষেত্রে এই প্লেনের উপর ইলেকট্রন ডেন্সিটি থাকছে, তাহলে আর দুটো কোনটা থাকছে না, এটা আর এটা। ঠিক একই রকমভাবে লিখে নেবে এক্স ওয়াই আর এক্স জেড বা জেড এক্স, একই রকম। এটার ক্ষেত্রে কি হবে, এই প্লেনটা বাদে আর দুটো প্লেন আছে সেই দুটোর ক্ষেত্রে এটা কি, এক্স ওয়াই আর ওয়াই জেড। তাহলে বোঝা গেল বিষয়টা টোটাল। নোডাল পয়েন্ট আর নোডাল প্লেন, পয়েন্টটা হচ্ছে যে বিন্দুতে ইলেকট্রন ডেন্সিটি নেই সেই বিন্দুটা, আর প্লেনটা হচ্ছে যে প্লেনে ইলেকট্রন ডেন্সিটি আমি মোটেই পাবো না, জিরো হবে, সেটাই হবে নোডাল প্লেন। তাহলে এই জিনিসটা একটুখানি বলতে আমি
মনে ছিল না, তাই আমি এটা বললাম। এবার মেন যে জিনিস হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখার নিয়ম। তার জন্য আমাদের 3টে রুলস আসবে, সেই 3টে রুলস আমরা আগে জেনে নেব। তাহলে আমরা 3টে রুলস আমরা জানবো যে ইলেকট্রন বিন্যাস বার করার ক্ষেত্রে 3টে রুলস। কি হচ্ছে? হ্যাঁ, এবার আমরা যে ইলেকট্রন বিন্যাস লেখার নিয়ম, তাহলে আমরা প্রথম হেডিং দেবো পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখার নিয়ম। দেখো, পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখার নিয়ম, তার ক্ষেত্রে আমাদের প্রথম যে রুলসটা আসছে সেটা হচ্ছে আউটবাউব রুলস। নিয়ম আউটবাউব রুলসে কি বলছে? ইলেকট্রনগুলি, আগে লিখিয়ে দিই তারপর বলছি। প্রথমে সর্বনিম্ন ইলেকট্রনগুলি প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন উপকক্ষে প্রবেশ করবে। ক্রমান্বয়ে সর্বোচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। কি বলছে? ইলেকট্রনগুলি প্রথমে সর্বনিম্ন শক্তিসম্পন্ন উপকক্ষে প্রবেশ করবে, ক্রমান্বয়ে সর্বোচ্চ শক্তি সম্পন্ন হবে। শক্তি সম্পন্ন ক্রমান্বয়ে শক্তি সম্পন্ন উপকক্ষে প্রবেশ করবে। কি হচ্ছে? ইলেকট্রনগুলি বলছে যে উপকক্ষগুলির শক্তি সর্বনিম্ন, তার মানে নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করবে। এবার আমরা জেনেছিলাম 1s 2s 2p 3s বিভিন্ন উপকক্ষগুলো পড়েছিলাম। তাহলে আমি এবার বুঝবো কিভাবে যে কোন উপকক্ষের শক্তি সর্বনিম্ন আর কোন উপকক্ষের শক্তি সর্বোচ্চ। তার ক্ষেত্রে একটা নিয়ম আছে, আমি বইয়ে যেটা আছে সেটা আগে তোমাদের দেখাচ্ছি, তারপর একটা ট্রিক্সের মাধ্যমে আমি তোমাদের মনে রাখার ব্যবস্থা করব, সেটা তোমরা দেখতে থাকো। দেখো, আগে আমি যে বইয়ে ছিল সেটা আমি করাচ্ছি। দেখো কী হবে বলো তো। প্রথমে ছিল এস উপকক্ষকটা আমরা লিখব, তাহলে 1s 2s 3s 4s 5s 6s 7s 1s তৈরি হয়, কিন্তু 1p তো হয় না। কেন তোমরা জেনেছো সেটা, আগের ক্লাসে তোমরা জেনেছো যে কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে আমাদের 1p সম্ভব নয়। কোন p সম্ভব ছিল? 2p। তাহলে আমি এখানে লিখব 2p, এখানে লিখব 3p 4p 5p
6p 7p। ঠিক একই রকমভাবে 2d সম্ভব ছিল না, 3d থেকে শুরু হচ্ছিল d, তাহলে 3d 4d 5d 6d। তাহলে আমরা এই 5d পর্যন্ত রাখলেই হতো, তা আমি লিখলাম। আর একই রকমভাবে এফের ক্ষেত্রে কোথা থেকে 4f থেকে শুরু হচ্ছিল, 4f 5f। তাহলে কি বলছে বলো তো, যে আউটবাউ রুলসে বলছে যে শক্তির ক্রমটা হচ্ছে ঠিক এই রকম। এই একদম ঠিক একই রকম এই রকম রুলস মেনে চলে। প্রথমে 4s যাবে, তারপরে আবার আসবে 2s, ঠিক একই রকমভাবে আবার আসবে 1s। তুমি এইভাবে জুড়ে দাও, মানে এখান থেকে এসে আবার ঘুরবে এখানে, এখান থেকে এসে আবার ঘুরবে এইটায়, একই রকমভাবেই এই শক্তির ক্রমটা তোমাদের একটু মাথায় রাখতে অসুবিধা হবে। আমি একটা ট্রিক শিখিয়ে দেবো ঠিক একই রকমভাবে। তাহলে প্রথমে এই আউটবাউ রুলসে কী বলছে, প্রথম সর্বনিম্ন শক্তি স্তর, তাহলে কী হবে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপরে আবার 3p, তারপর 4s, তারপর 3d 4p, ঠিক একই রকমভাবে পরপর যাবে। এবার সুপার ট্রিক্সটা আমি তোমাদের একটা শেখাচ্ছি। তোমরা আগে যে উপকক্ষগুলো কি s, p, d আর f ছিল, তাহলে আমি কি করব, প্রথমে s কে আমি 2 বার লিখব, s, ঠিক একই রকমভাবে p এর সঙ্গে এটা করব। তাহলে p এর সঙ্গে এটা হলে কি হবে, p, তারপরে আসছে s, ঠিক একই রকমভাবে 2 বার লিখব, p s। ঠিক একই রকমভাবে ps-টা হয়ে গেলে কি আসছে, d p s। তাহলে একই রকমভাবে লিখব d p s, আর একবার লিখব d p s। আর পড়ে থাকছে কি এবার f, এর ক্ষেত্রে কি লিখব, f d p s, f d p s। একই রকমভাবে এটাও দুবার হবে, f d p s। তাহলে এবার আমি কি s কত s থেকে শুরু হয়, 1s থেকে, তাহলে 1s 2s 3s 4s 5s 6s 7s, এটা এইটা না লিখলেও হয় 8s। আচ্ছা, ঠিক একই রকমভাবে p কোথা থেকে শুরু হচ্ছে, 2p 3p 4p 5p 6p 7p। ঠিক একই রকমভাবে d আমার কোথা থেকে শুরু হচ্ছে, 3d 4d 5d 6d। f কোথা থেকে শুরু হয় আমাদের, আমরা জানি কোথা থেকে শুরু হয়, 4 থেকে। তাহলে f এখানে কোথায়, এখানে প্রথম 4f 5f। তাহলে বোঝা গেল টোটাল জিনিসটা। তাহলে এইবার জিনিসটা শক্তির ক্রমটা কি বলছে, যে ক্রমান্বয়ে শক্তি বাড়তে থাকবে। এই ট্রিকটা আগের থেকে অনেকটাই সোজা লাগলো না? পরীক্ষার সময় এইভাবে লিখে নেবে, তোমাদের এত দূর দেবে না, এই সম্ভবত 4p 5s পর্যন্ত রাখলেই সম্ভবত হয়ে যাবে তোমাদের যে এমসিকিউ দেবে। দেখো, এটা হচ্ছে শক্তির ক্রম, উপকক্ষগুলির শক্তির ক্রম। এই ক্রমটা একটু মাথায় রাখবে। তাহলে আমি কি বলেছি, এস কে 2 বার নেব, এস আর এস লিখে নেব। তারপর পি কে কি লিখে নেব, যে পি
তারপরে পিআরএস, এটা দুবার লিখে নেবো। ডিপিএস, এটাকেও দুবার লিখবো, ডিপিএস একই রকম। এফডিপিএস, এফডিপিএস এটাও দুবার লিখে নেবো। তাহলে কাজ হয়ে গেল। এবার একটা কথা, যে এস কোথা থেকে শুরু হয়, 1 থেকে, ডি কোথা থেকে, এই পি কোথা থেকে শুরু হয়, 2 থেকে পি শুরু হয়, আর ডি শুরু হয় 3 থেকে, ডি শুরু হয়, আর 4 থেকে এফ শুরু হয়। এটা আমাদের কে এল এম এন, এই এন এল এম এস আর হচ্ছে এম এল, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর স্পিন কোয়ান্টাম সংখ্যা। এইটার যখন মান আমরা বের করেছিলাম একই রকম, তখন আমরা করেছিলাম যে 2D সম্ভব নয় কেন, তারপরে হচ্ছে 3F সম্ভব নয় কেন, আগের ক্লাসে করেছিলাম। দরকার হয় একবার ওই লেকচারটা দেখে আসবে, তাহলে এটা সম্পূর্ণ হবে। যে 1S, 2 থেকে শুরু হয় পি, 3 থেকে শুরু হয় ডি, আর 4 থেকে শুরু হয় এফ। তাহলে এই বিষয়টা আমি বোঝাতে পারলাম। এইবার এখানে আরেকটা রুলস আছে, দুটো জিনিস আমাকে দেখতে হবে। n+1 রুলস। 1 নম্বর রুল হচ্ছে n+1 নিয়ম। এখানে তো এর ক্ষেত্রে আমাদের কি আসে, যে এবার আসবে আমাকে দুটো রুলস আছে এখানে আহ্বাব নীতির, সেই দুটো রুলসে আমি যাচ্ছি। সেই দুটো হচ্ছে n+l রুল। তাহলে n+n রুল আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমার দেখাচ্ছি। আগে আমাদের রুলসটা লিখে নিই, যে কি বলছে, n+l এর মান যে উপকক্ষের বেশি হবে তার শক্তি স্তরটা বেশি হবে। এক্সাম্পল একটা দিই আমি, এখানে আমি লিখলাম 3D ও 4S উপকক্ষের মধ্যে কোন উপকক্ষে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তার জন্য আমাকে কি দেখতে হলো, n+l উপকক্ষের, যার উপকক্ষের মান বেশি হবে, n+1 যে উপকক্ষের মান বেশি হবে তার শক্তি স্তরটি বেশি হবে। তাহলে শক্তি স্তর তার বেশি হলে তাতে পরে ইলেকট্রনটা ঢুকবে। আমরা আহ্বাব রুলসে কি পড়েছিলাম, যে সর্বনিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন ঢুকবে, ক্রমান্বয়ে সর্বোচ্চ শক্তি স্তরে উপকক্ষের। তাহলে এবার 3Dর ক্ষেত্রে আমরা n এবং l এর মানটা আমরা বার করব। 3Dর ক্ষেত্রে আমরা n সমান আমার এখানে 3, l সমান আমার, যেহেতু d হচ্ছে, l এর মান কি বলেছিলাম, 0 হলে s, l সমান 1, l সমান 2, 0 হলে s, 1 হলে p, d আর 3 হলে f। তাহলে l এর মান এখানে কত আছে, d, যেহেতু d আছে তাই আমি লিখতে পারি 2। তাহলে n+l এর মানটা আমার 3Dর ক্ষেত্রে কত হচ্ছে, 3 + 2 = 5। ঠিক একই রকমভাবে 4S এর আমরা বার করব। এর n এর মান 4, l এর মান s যেহেতু আছে আমরা কি জানি 0, তাহলে এর মানটা 0 লিখলাম। তাহলে n+l = 4 + 0 = 4। তাহলে আমরা n+l এর রুলস থেকে আমরা কি বলতে পারছি, যে একটার মান বের হচ্ছে 5, একটার 4। তাহলে যেটার বলেছি মান বেশি হবে তার শক্তি স্তরটা বেশি হবে, তাহলে এর নিশ্চয়ই শক্তি স্তরটা বেশি। তাই যার শক্তি স্তর বেশি সেখানে পরে ইলেকট্রন ঢুকবে, যার শক্তি স্তর কম সেখানে ইলেকট্রন আগে ঢুকবে। তাই ইলেকট্রন কোথা থেকে কোথায় যাবে, ইলেকট্রন আগে যাবে হচ্ছে 4S, দেন যাবে হচ্ছে 3D। বোঝাতে পারলাম? এইবার অনেক সময় দেখা যায় যে n+l এর মানটা আমরা দুটো ক্ষেত্রেই বার করেছি, দেখছি দুটোর ক্ষেত্রেই সমান আসছে, হয় দুটোর ক্ষেত্রে 5 আসছে, 4। তাহলে আমি কি করে বুঝবো যে কোনটায় আগে ইলেকট্রন প্রবেশ করবে? তার জন্য নেক্সট রুল আসছে, সেটা হচ্ছে যাদের n+l এর মানটা সমান, যেসব উপকক্ষের
দ্বিতীয় রুলসটা আসছে, যেসব উপকক্ষের n+l এর মান সমান, n+l এর মান যাদের সমান তাদের ক্ষেত্রে কি হবে, যার n এর মান বেশি তার শক্তি স্তরটা তার মানে এটা থেকে বলা যায় যার n+l এর মানটা সমান হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে দেখতে হবে n এর মান। আমি এখানে বলেছি শক্তি বেশি যার n এর মান বেশি, ঠিক উল্টো আমি বলতে পারি যার n এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তার মানে তার শক্তি স্তরটাও কম, তাহলে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক একই রকমভাবে আমি এক্সাম্পল আমি দিই, একটা হচ্ছে আমি দিলাম 4f আর একটা দিচ্ছি 3d। তাহলে এই দুটোর ক্ষেত্রে কার ইলেকট্রন আগে প্রবেশ করবে, আমরা প্রথমে আমরা তো জানবো না যে l+l রুলসটা ব্রেক করবে, তাহলে আমি প্রথমেই l+n এর রুলসটা বার করি। এইটা থেকে আমি যদি মান দুটো বার করি, n এর মান এখানে হচ্ছে 4, l এর মান হচ্ছে যেহেতু f, l এর মান কত হয় এখানে f হলে 3, তাহলে n এর মান এখানে হবে 3। ঠিক একই রকমভাবে এখানে n এর মান 3, যেহেতু d আছে তাই l এর মান হবে আমার 2, তাহলে এখানে n+l এর মান হচ্ছে 4 আর 3 কত 7। সরি আমি এক্সাম্পলটা একটু ভুল লিখেছি, এক্সাম্পলটা আমার ঠিক উল্টোটা হওয়া দরকার ছিল 3, এক্সাম্পলটা আমি একটু মুছছি। এক্সাম্পলটা আমি নিচ্ছি 3s 2p। এই দুটোর ক্ষেত্রে কোন কোন উপকক্ষে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে একই রকমভাবে n আর l এর মানটা আমি বার করে, এখানে n = 3, l = এর যেহেতু তাই এর মান 0, আর এটার ক্ষেত্রে n = 2, যেহেতু p তাই আমার মানটা হচ্ছে l এর মানটা হচ্ছে p যেহেতু হচ্ছে তাই l এর মান 1, তাহলে n+l এর মানটা হবে 3 + 0 = 3, আর এর ক্ষেত্রে n+l এর মান হবে 2 + 1 = 3। দেখো দুটোর ক্ষেত্রে n+l এর রুলস দুটোর ক্ষেত্রেই সমান, তাহলে আমি দ্বিতীয় রুলসে উপনীত হব। দ্বিতীয় রুলসে কি বলছে, n+l এর মান যেটা সমান হচ্ছে তাদের ক্ষেত্রে দেখতে হবে যার n এর মানটা কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে শক্তির ক্রম কার হবে, শক্তির ক্রম হবে 3s এর আগে, তারপরে হচ্ছে 2p, কিন্তু ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, নিম্নতর শক্তি স্তর আগে কোথায় 2p-তে আসবে দেন 3s-এ আসবে, এটা যেন মাথায় থাকে। তাহলে আমরা আউটবাউ রুলস প্রথমে এমনি বার করলাম, এবার দুটোর ক্ষেত্রে যদি তুলনা দেয় তখন n+l রুলসটা আমরা বার করব। n+l রুলসটা যদি ব্রেক করে যায় মানে দুটোর ক্ষেত্রেই সমান হয়ে যায়, তার ক্ষেত্রে দেখতে হবে যে যার n এর মানটা কম আছে সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমাদের এবার নেক্সট যে রুলসটা আমাদের আসছে আউটবাউস রুলস হয়ে গেল, এইবার আমাদের যেটা আসছে সেটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি। পাউলির অপবর্জন নীতি, পাউলির অপবর্জন নীতি বলছে কোনো পরমাণু যে কোনো দুটি ইলেকট্রনের, যে কোনো পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান
কখনো সমান হবে না। যে কোনো পরমাণু দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে না। আমরা কোয়ান্টাম সংখ্যা চারটে কি কিছু জেনেছি, একটা হচ্ছে এন, একটা এল, একটা এমএল আর একটা এমএস, একটা মুখ্য, একটা গৌণ, একটা চুম্বকীয়, একটা ঘূর্ণন। এই চারটে কোয়ান্টাম সংখ্যার বলছে চারটে কোয়ান্টাম সংখ্যা কোনোদিন মান সমান হবে না, ইম্পসিবল। ম্যাক্সিমাম আমাদের তিনটে কোয়ান্টাম সংখ্যা সমান হতে পারে। একটা উদাহরণের সাহায্যে আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো, একটা দেখলাম লিখি 4s2, 4s উপকক্ষে দুটো ইলেকট্রন আছে। এবার 4s2তে আমরা যদি আঁকি ছবিটা, তাহলে কি দুটো ইলেকট্রন যেহেতু আছে, একটা আপফিল্ড একটা ডাউনফিল্ড, এটা আমরা পরে পড়াবো যে কেন আপফিল্ড কেন ডাউনফিল্ড হচ্ছে। তাহলে দেখো চারটে কোয়ান্টাম, এখানে এন এর মান কত, এখানে যদি দুটো ইলেকট্রন একটা আপফিল্ডের দেখছি একটা ডাউনফিল্ডের দেখছি, তাহলে এন এর মানটা কত, এন এর মান যেহেতু 4 লিখলাম। এল এর মান যেহেতু এস, তাহলে এল এর মান 0 হয়। বারবার বলেছি 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, তাহলে এল এর মান 0। এম এল এর মান কত হবে, 0ই হবে। মাইনাস এল থেকে প্লাস এল, যেহেতু এল এর মান যা হয় এম এল এর মান মাইনাস এল থেকে প্লাস এল হয়। এস এর মান কত হবে, একটা আপফিল্ড, তার মানে প্লাস হাফ যদি ধরে নিই। এইবারে আমাদের ডাউনফিল্ডের ক্ষেত্রে একই রকমভাবে এন এর মান 4 হবে, এস এর মান 0ই হবে, আর এম এল এর মানেও 0 হবে। কিন্তু আরেকটা ইলেকট্রন কোথায় আছে, ডাউনফিল্ডে আছে। ডাউনফিল্ডে যদি থাকে তাহলে এর ক্ষেত্রে কি দ্বারা প্রকাশ করব, মাইনাস হাফ। দেখো এখানে ম্যাক্সিমাম তিনটে কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা আর হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান সমান হচ্ছে, কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটার পরিবর্তন হচ্ছে। তাই বলা যায় একটা কক্ষকে, এ থেকে কনক্লুশন কি আসে, উপনীত হওয়া যায় যে একটি কক্ষকে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে। তাহলে এটা বোঝা গেল যে পরমাণুর মধ্যে, যে কোনো পরমাণুর দুটি ইলেকট্রনের মধ্যে চারটে কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। আমরা ব্যাখ্যা থেকে জানতে পেরেছি, সব উদাহরণগুলো দেখার পর, সব অরবিটালগুলো একটা একটা করে দেখার পর দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম 3টে কোয়ান্টাম সংখ্যা তোমার সমান হতে পারে, 4 নম্বরটা কোনো দিনই সমান হবে না। যদি একটা কক্ষকে দুটো ইলেকট্রন থাকে, একটা আপফিল্ড হয় একটা ডাউনফিল্ড হয়, তার জন্য একটা প্লাস হাফ ধরতে হয়, একটা মাইনাস হাফ। 3টে কোয়ান্টাম সংখ্যার মান একই হলেও আর হচ্ছে লাস্ট কোয়ান্টাম সংখ্যার মানটা কখনোই সমান হবে না। এটা একটু মাথায় রাখবে, পাউলির অপবর্জন নীতি। এইবার আমাদের পাউলির অপবর্জন নীতির পরে আসে হুন্ডের মাল্টিপ্লিকেশন সূত্র। নিয়ম, হুন্ডের মাল্টিপ্লিকেশন নিয়মটা কি বলছে, সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি প্রথমে অযুগ্ম সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি প্রথমে অযুগ্ম ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, এককভাবে। পূর্ণ হবে
এবং তাদের ঘূর্ণন সর্বদা একমুখী হতে হবে। বিষয়টা আগে ভাবো কি বলতে যাচ্ছে। সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি প্রথমে অযুগ্ম ইলেকট্রন দ্বারা এককভাবে পূর্ণ হবে, তারপর ঘূর্ণন এবং তাদের ঘূর্ণন সর্বদা একমুখী হবে। কি বলেছে? যদি আমি পি অরবিটাল, পি এর ক্ষেত্রে কটা উপকক্ষ দেখা যায়? এক্সাম্পল দিচ্ছি, পি এর ক্ষেত্রে কি কি দেখা যায়? px py pz। তাহলে এখানে যদি আমার বলে যে p4 এর ইলেকট্রন তুমি এটাই পূর্ণ করে দেখাও, 4টে ইলেকট্রন উপরে পাওয়ারে 4 লেখা মানে 4টে ইলেকট্রন আমি কীভাবে বিন্যস্ত থাকবে। তাহলে আমি এটা এরকম দেখাতে পারি, একটা ইলেকট্রন এখানে, একটা এখানে, একটা আপ ফিল্ড একটা ডাউন ফিল্ড, একটা আপ ফিল্ড একটা ডাউন ফিল্ড, এটা একরকম দেখাতে পারি। আবার আমি এরকমই দেখাতে পারি, একটা এই, একটা এই, একটা এই, একটা এই, এটাও দেখাতে পারি। আবার আমি একটা এই, একটা এই, একটা এই, এটাও দেখাতে পারি। তাহলে এই তিনটের মধ্যে যে কোনটা সঠিক এটা কিভাবে আমরা বুঝবো? সেটাই হুন্ড এইটাকে আমাদের হুন্ডের সূত্র থেকে আমরা উপনীত হতে পারবো যে এই তিনটের মধ্যে থেকে কোনটা সঠিক। হুন্ড কি বলছে? বলছে সমশক্তি সম্পন্ন, এইটা সমশক্তি সম্পন্ন কক্ষক পি এর তিনটেই সমান শক্তি সম্পন্ন আছে। বলছে ইলেকট্রন প্রথমে কি বলছে? ইলেকট্রনগুলি অযুগ্ম ইলেকট্রন দ্বারা এককভাবে পূর্ণ হবে। প্রথমে কীভাবে অযুগ্ম? এখানে একটা দেব, এখানে একটা, এখানে একটা, তিনটেই অযুগ্ম ছিল এবং তাদের ঘূর্ণন একই দিকে ছিল, তিনটেই আপফিল্ড ছিল। তারপরে কি বলছে? এবং তাদের ঘূর্ণন একই। এবার 4 নম্বরটা যখন আসবে তখন ডাউনফিল্ড দিয়ে শুরু করতে হবে। তাহলে এটা হবে না। দেখো এখানে কি করেছে, এই একটা আপফিল্ড দিলাম, একটা আপফিল্ড, 3 নম্বরটা আমাকে আপফিল্ড এককভাবে পূর্ণ করতে হতো অযুগ্ম, কিন্তু আমি আবার এখানে জোর করেছি, তাহলে এটা হবে না। এটার ক্ষেত্রে কি সম্ভব? দেখো এইটার ক্ষেত্রে আমার একটা আপফিল্ড, এইটা আপফিল্ড করেছি, এটাও আপফিল্ড করতে হতো, তারপর ডাউনফিল্ডে আসতে হতো। ঠিক আছে? তাহলে এইটাই হবে না। এককভাবে একটা একটা আপফিল্ডে দিয়ে নিতে হবে। তারপরে যদি বেঁচে থাকে একটাই সর্বোচ্চ দুটো করে থাকতে পারে, আগের ক্ষেত্রে দেখেছি। তাই তার ক্ষেত্রে ঘুরে এসে ডাউনফিল্ডে তখন হবে, তার আগে হবে না। তুমি বলতে পারবে স্যার আমি এটা ডাউনফিল্ড দিয়েই শুরু করতে পারতাম। এগুলো সমশক্তি সম্পন্ন ইলেকট্রন অযুগ্মভাবে এককভাবে এবং তাদের ঘূর্ণন একই দিকে আছে। এটা কি ভুল করলো? 4 নম্বরটা যদি এইভাবে দিতাম, এটাও ঠিক, কিন্তু আমরা সচরাচর আপফিল্ডটাই আগে লিখি, তাই এটাও ঠিক, দুটোই ঠিক, কিন্তু এটা আমরা সব সময় সচরাচর বইয়ে টয়ে সব জায়গায় করা আছে। আর এইগুলো কোনো দিন সম্ভব না। ঠিক একই রকমভাবে আমি বলতে পারি, যদি আমি D5 লিখি, ডি এর কটা কক্ষক থাকে? 5টা। তাহলে আমি যদি একে D5 লিখি, তাহলে তার সঠিক ইলেকট্রন বিন্যাস কী হবে? একটা এই কি হলো? অযুগ্ম ইলেকট্রন দ্বারা আগে পূর্ণ করতে হবে, তাদের ঘূর্ণন সর্বদা একই মুখে হবে। ঠিক আমি এটা লিখলাম, এগুলো সমশক্তি সম্পন্ন কক্ষ। তাহলে বোঝা গেল। তাহলে এই হুন্ডের মাল্টিপ্লিকেশন সূত্র আমরা তাহলে এই তিনটে রুলসকে একত্রিত করে হুন্ডের মাল্টিপ্লিকেশন সূত্র, আর একটা আমরা কি দেখেছি? আউবাউব রুলস, আর একটা পাউলির অপবর্জন নীতি। এই তিনটে থেকে আমরা কি করব? এবার ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় মৌলের, সেটা আমরা নির্ণয় করব। আর একটা এর ক্ষেত্রে আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কনফিগারেশন। হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কনফিগারেশন একটু আমি জাস্ট টাচ দিয়ে যাই। হাফ ফিল্ড অ্যান্ড ফুললি ফিল্ড। হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কনফিগারেশানে কী বলছে? বলছে যখন কক্ষক ধরো পি
পি এর ক্ষেত্রে কি হয়, কক্ষকগুলো 3টে থাকে। আমরা আগের ক্লাসে বার করেছি ডি এর ক্ষেত্রে কটা থাকে, 5টা। এফ এর ক্ষেত্রে কটা থাকে, 7টা। 1 2 3 4 5 6 7টা থাকে, 7টা কক্ষক থাকে। এবার আমার কি করতে হবে, হাফ ফিল্ড আর ফুলফিল কনফিগারেশন মোর স্টেবল। সবসময় হাফ ফিল্ড আর ফুলফিল কখন হবে, পি এর ক্ষেত্রে যদি 3টে ইলেকট্রন থাকে তখন হাফ ফিল্ড হয়, 3টে তখন হাফ ফিল্ড। আর কটা, 6টা যখন তখন ফুলফিল। দেখো ফুলফিল 6টা ইলেকট্রন। ঠিক ডি এর ক্ষেত্রে হাফ ফিল্ড কটা হবে, 5টা। ফুলফিল কটা হবে, 10টা। এটা হাফ, আর 10টা হচ্ছে ফুল। ঠিক এফ এর ক্ষেত্রে দেখো 7টা, 14টা হচ্ছে ফুল। তাহলে বোঝা গেল যে হাফ ফিল্ড আর ফুলফিল কনফিগারেশন। এখানে বলছে শুধু একটু আয়ন এক্সচেঞ্জ, এখানে হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি দিয়ে ব্যাখ্যা করতে হয়। আমি এক্সচেঞ্জ এনার্জি আর তোমাদের ঢোকাচ্ছি না, মাথায় শুধু এটাই রেখে দাও যে হাফ ফিল্ড, তোমাদের এক্সচেঞ্জ এনার্জি কাউন্টটা পরীক্ষায় কোনো সময় আসে না, এক্সট্রাভাবে মাথায় ঢোকানোর কোনো দরকার নেই। তোমাকে শুধু এটাই মাথায় রাখবে যে হাফ ফিল্ড আর ফুলফিল কনফিগারেশন মানে একমুখী যখন অরবিটালগুলো কক্ষকগুলো থাকবে এককভাবে একটা একটা করে যখন থাকবে তখন হচ্ছে হাফ ফিল্ড, যখন উভমুখী হয়ে ডবল হয়ে যাবে তখন হচ্ছে ফুলফিল্ড। হাফ ফিল্ড আর ফুলফিল কনফিগারেশন মোর স্টেবল দ্যান আদার, এটাই শুধু মাথায় রাখবে যে স্টেবল কনফিগারেশন হাফ ফিল্ড আর ফুলফিল্ড। এইবারে তোমাদের মেন চলে আসবে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, যে ইলেকট্রন কনফিগারেশন কীভাবে লিখবে। ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি লিখব, সোডিয়াম কত, 11। এইবার এই 11 ইলেকট্রন বিন্যাসটা আমি কিভাবে করব, এই 11 পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে আমরা কি করেছিলাম, হচ্ছে তোমার আউটবাউব রুলস থেকে শক্তির স্তরটা কোথা থেকে কি কি পেয়েছিলাম, শক্তির স্তর পেয়েছিলাম আমরা প্রথমে 1s এর, তারপর 2s 2p 3s, এইভাবে আমি লিখে নেব। ঠিক এইভাবে লিখে নেব। তাহলে আমি লিখতে পারি 1s, তারপরে দেব 2s, তারপরে 2p, তারপরে হচ্ছে 3s 3p, এইভাবে যাই শক্তির ক্রম। তোমরা আউটবাউব রুলস থেকে এমনি পেয়ে যাবে। তাহলে আমার প্রথমে সোডিয়াম 11, তাহলে 1s এ সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকে, এসে ম্যাক্সিমাম 2টো থাকতে পারে, এস কক্ষক একটা করেই কক্ষক থাকে, পি এ 3টে কক্ষক থাকে, ডি এ 5টা কক্ষক থাকে। দেখো তাহলে এসে আমার 2টো ইলেকট্রন প্রথমে দিয়ে দিলাম, তারপরে 2টো দিয়ে দিলাম, 4টে চলে গেল। তারপর পি এ কটা থাকে, ম্যাক্সিমাম 6টা থাকতে, তাহলে 10টা হয়ে গেল। সরি আমি 3D লিখেছি, এখানে 3s হতে হতো। আউটবাউব রুলস কি বলছে, 1s 2s 2p 3s। আউটবাউব রুলসে তোমরা ওই ক্রমটা একটু মুখস্থ করে নেবে, প্রথম অন্তত 4s পর্যন্ত, 4s নয় 5s পর্যন্ত তোমরা একটু মুখস্থ করে নেবে। তাহলে যদি আমরা এখানে এই পর্যন্ত থাকে তাহলে কি হবে, যে 1s 2s 2p 3s, তাহলে 1s এ 2টো দিলাম, 2s এ 2টো দিলাম, 4টে চলে গেল, 2p তে 6টা দিলাম, তাহলে 10টা হয়ে গেল। তাহলে 4s এ একটা থাকবে, দেখো টোটাল 11টা হয়ে গেল। সেগুলো কিভাবে ইলেকট্রন থাকে, একটা আপ ফিল্ড একটা ডাউন ফিল্ড, দুটো হয়ে গেল, একটা আপ ফিল্ড একটা ডাউন ফিল্ড। আর এর ক্ষেত্রে পি এ প্রথমে একটা উভমুখী দেব, হুন্ডের মাল্টিপ্লিকেশন রুলস থেকে একটা এককভাবে দেব 3টে, তারপরে ডাউন ফিল্ডে আসবো, 6টা দেখো হয়ে গেল। এসে কটা আছে, একটা, 2টো থাকলে 2টো দিতাম, 2টো যখন হতো তখন ম্যাগনেসিয়াম হয়ে যেত। তাহলে এটা সোডিয়াম। এইবার বলছে সোডিয়াম প্লাস ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশন। সোডিয়াম প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন হলে হুবহু সেম হবে, জাস্ট
এটা মুছে যাবে। ফোরেস থেকে একটা ইলেকট্রন চলে যাবে। পজিটিভ চার্জ মানে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন এটা থাকবে। এটা আমরা কেন বলি সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তার ক্ষেত্রে দেখো এটা 2 লাস্ট কক্ষকে কটা আছে 2s আর 2p মিলে লাস্ট অরবিটাল হয়। সেই লাস্ট অরবিটালে কত বা যোজ্যতা কক্ষ বলা হয় লাস্ট, যেটা n এর মান যেগুলো সমান থাকবে সেটাই হবে লাস্ট। এখানে 2s আর 2p n এর মান দুটোর ক্ষেত্রে সমান আছে, দুটোই মিলিতভাবে কটা ইলেকট্রন আছে সর্বোচ্চ 8টা, তাহলে এই 8টা ইলেকট্রন থাকছে, তাই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করছে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে সোডিয়াম প্লাস। একই রকমভাবে আমরা যদি সন্ধিগত মৌলের, এবার যদি ক্লোরিন মাইনাস বলতো ঠিক একটা ইলেকট্রন বাড়িয়ে দিতাম, আমাদের কোনো অসুবিধা হতো না। এবার আমি তোমাদের একটা দুটো এক্সেপশনাল দেখাই। ধরো ক্রোমিয়ামে 24 হলে আমি আর্গন পর্যন্ত বইয়ে দেখবে যে আর্গন পর্যন্ত 1s2 2s2 2p3 3s2 3p এই পর্যন্ত এসে আর্গনের 18টা ইলেকট্রন থাকে। এইবার আমার আসবে আর্গনের পরে আসে 3d 4s। আমি কি বলেছিলাম 4s-এ আগে ইলেকট্রন ঢুকবে তারপর 3d। যেহেতু ক্রোমিয়ামের 24 এখানে 18টা ঢুকে গেল আর্গনের, বইয়ে দেখবা আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন পর্যন্ত দেওয়া আছে, তারপরে 1s 2s প্রচুর বড় হয়ে যাবে, পরীক্ষায় করা সম্ভব না, লেন্দি। সেই জন্য আমি কি করব আর্গনটাকে লিখে নেব। আর্গনটাকে লিখে নিলে আমার সুবিধা হবে, তারপরে ছোট একটা পোর্শনে চলে আসবে। আর্গনকে কনস্ট্যান্ট ধরে নেবো 18 পর্যন্ত ওর। এবার আর্গনের আগে যদি দেখাতে চাই তাহলে তোমাকে দেখাতে হবে যে 1s2 2s2 এইভাবে ভেঙে ভেঙে। হ্যাঁ, অক্সিজেন ফ্লোরিন হলে ওরকমভাবে আর্গন লিখতে পারবে না, কারণ 18 তো অক্সিজেনে যাবেই না। ঠিক একই রকমভাবে এর যেহেতু 24 যাচ্ছে তাই আমরা এর 18 লিখে নিলাম। এইবারে আমার 18 লিখলে এখানে 3d আছে, তাহলে আগে কোথায় বলেছিলাম 4s ইলেকট্রন ঢুকবে, এখানে দুটো, তাহলে 20 হয়ে গেল। 18 আর 2 20 আর হাতে আছে আমার 4টে, তাহলে 3d4। এটা ইলেকট্রনিক বিন্যাস হওয়ার কথা, কিন্তু এটা হবে না, এটা রং। এটা যখন খাতায় নোট করবে তখন এটা লিখে রাখবে যে নট, আর এইভাবে ক্রস দেবে। তাহলে সঠিকটা কি হবে? সঠিকটা হবে আর্গন 3d 4s। 4s থেকে একটা ইলেকট্রন এ নিয়ে নেবে। দেখো 4 ছিল 5 হবে, আর এখানে 2 ছিল 1 হবে। এটা কেন করছে? হুট করে তো এইভাবে করতে চায় না, কেন করছে? দেখো এখানে 5টা হলে এ কি করে হাফ ফিল্ড কনফিগারেশন উপস্থিত হয়। আমি আগে বলেছি হাফ ফিল্ড আর ফুল ফিল্ড মোর স্টেবল দেন আদার, সেই জন্যই হাফ ফিল্ডে চলে আসছে, এটা স্টেবল হয়ে গেল। ঠিক একই রকমভাবে যদি আমি কপারের ক্ষেত্রে দেখি, কপার 29 হলে আর্গন হচ্ছে 18, আর্গন 18। এইবার আর্গনের পরে আমার আসছে 29, তাহলে 3d 4s-এর দুটো, তাহলে কত হলো 18 আর 2 20, এখানে 9 হওয়ার কথা, কিন্তু এটা ইলেকট্রনিক কনফিগারেশন হবে না। এর ক্ষেত্রে কি আসবে? এর ক্ষেত্রে আসবে 4s, একটা ইলেকট্রন এখানে চলে আসবে, 4s থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, কে নেবে 3d 10। দেখো ফুলফিল কনফিগারেশন পাচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা এবার বইয়ে যে ছায়াপ্রকাশনের বইয়ে যে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো আছে সেগুলো সব কমপ্লিট করবে। এবার যদি বলে দেয় যে অযুগ্ম ইলেকট্রন কটা, এটার ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন এখানে কটা আছে, এখানে 5টা আর এখানে 1টা, 6টা, তাহলে এর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 6টা। এইবার যদি বলে দেয় ক্রোমিয়াম 2+, তাহলে ক্রোমিয়াম 2+ যদি করে তখন কি হবে? লাস্ট দুটো কক্ষক থেকে ইলেকট্রন চলে যাবে, এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, এখান থেকে একটা চলে গিয়ে 4 হবে, তখন অযুগ্ম ইলেকট্রন এটা মুছে যাবে, আর এস থেকেও একটা চলে গেল, তখন অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হবে 4টে। এটা একটু মাথায় রাখবে। টোটাল যে ছায়াপ্রকাশনের বইয়ে যেগুলো আছে পরপর ইলেকট্রনিক কনফিগারেশন করবে, মেনলি আয়ুব বাউবের যে রুলস অনুযায়ী যে শক্তির ক্রমটা ওটা একটু মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের ইলেকট্রনিক কনফিগারেশনে আর কোনো সমস্যা থাকবে না। নেক্সট ক্লাস আমি এটা থেকে যত রকম MCQ হয় তার একটা লেকচার করে তোমাদের কাছে দেব। থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্তই।